টেকনাফ সরকারি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমি মোজাম্মেল হক, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদেরকে পরিণতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় পরিণতি ও সুশাসন পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করব। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরিণতি ও সুশাসন সম্পর্কিত আলোচনার পূর্বে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, যেহেতু এখন কলেজ বন্ধ, সারা দেশের করোনাজনিত পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কলেজ বন্ধ, এই অবস্থায় তোমাদেরকে অনলাইন ক্লাস দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা যে অনলাইন ক্লাসগুলো তোমাদের দিচ্ছি সেগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং অনুধাবন করার চেষ্টা করবে, এবং পাশাপাশি বই পুস্তক নিয়ে এখন থেকে বসে অধ্যয়ন করবে এবং নোট আকারে এগুলো তৈরি করার জন্য তোমরা চেষ্টা করবে। এতটুকু বলেই সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি আমার মূল আলোচনা যেতে চাই। আজকে আমি প্রথম অধ্যায়ের পরিণতি ও সুশাসন পরিস্থিতির সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো বা আমরা জানি, মানুষ সভ্যতার ক্রমে বিকাশ করবে, যেটাকে আমরা আদিম যুগ বলি। তখন মানুষ বনে জঙ্গলে, গুহায়, বিভিন্ন মরুপ্রান্তরে বসবাস করত। তারা পশু শিকার করে ফলমূল খেয়ে জীবনযাপন করত। তখনও তাদের মাঝে একতাবদ্ধতা ছিল, ঐক্যবদ্ধভাবে তারা বসবাস করত। যদিও তাদের মাঝে সমাজের ধারণা ছিল না, কাস্টের কোনো ধারণা ছিল না, রাষ্ট্রীয় সিস্টেম সম্পর্কে তারা জানতো না, তারা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করত। তাই তৎকালীন গ্রিক রাষ্ট্র দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। যে বা যারা সমাজ ছাড়া বসবাস করে তারা হয়তো দেবতা বা ঈশ্বর অথবা জীবজন্তু। তিনি বলেছেন, man is social and political being. A man who cannot live in the society either a god or a beast. মানুষ হচ্ছে সামাজিক জীব বা রাজনৈতিক জীব। সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। যে বা যারা সমাজ ছাড়া বসবাস করে তারা হয়তো দেবতা বা ঈশ্বর অথবা জীবজন্তু। কাজেই মানুষকে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে। এখন সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হলে মানুষকে সমাজের ধারণা, সমাজ সম্পর্কিত ধারণা জানতে হবে। সমাজের দ্বারা সমাজ যখন সৃষ্টি হবে, সমাজ সৃষ্টি হওয়ার পরেই প্রশ্ন আসে রাষ্ট্রীয় সিস্টেমে। তখন রাষ্ট্রীয় সিস্টেম সম্পর্কেও মানুষকে জানতে হবে, এবং রাষ্ট্রে বা সমাজে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের জীবন আচার, তাদের বিহেভিয়ার, তাদের কার্যাবলী, এসব সম্পর্কেও, তাদের দায়িত্ব ও কর্তব্য, এসব বিষয়ও জানার একটি প্রশ্ন এসে যায়। তো এসব বিষয় নিয়ে পরিণতি আলোকপাত করে থাকে। পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্র দার্শনিকগণ
পৌরনীতি বা পৌরবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান এসব পুস্তিকা রচনার মাধ্যমে মানুষকে সমাজ এবং রাষ্ট্রের ধারণা দিয়েছে, মানুষের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা দিয়েছে। এখন আমি তোমাদেরকে পৌরনীতি সম্পর্কে একটু ধারণা দেব। পৌরনীতির ধারণা, যে পৌরনীতি এটা মূলত পৌরনীতির বাংলা শব্দটি একটা সংস্কৃতি শব্দ থেকে এসেছে। সংস্কৃতি শব্দ পূর্বাপুরী, সংস্কৃতি শব্দ পূর্বাপুরী অর্থ হচ্ছে কি নগরের অধিবাসী। সংস্কৃতি শব্দে পূর্বপুরী বলা হতো নগরকে, আর পূর্বাসী হচ্ছে নগরের অধিবাসীদেরকে। কাজেই পৌরনীতি বলতে সংস্কৃত ভাষায় নগরে বসবাসকারী অধিবাসীদেরকে পৌরনীতি বলা হয়। তো পৌরনীতি অর্থ হচ্ছে নগরে বসবাসকারী অধিবাসী। এটা হচ্ছে সংস্কৃতি ভাষা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরেকটু গভীরে গিয়ে পৌরনীতির শাব্দিক বিশ্লেষণটা একটু দিতে চাই। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি সিভিক্স। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। আর এই সিভিক শব্দটি গ্রিক শব্দ সিভিস এবং সিভিটাস থেকে উৎপত্তি। সিভিস শব্দের অর্থ হচ্ছে কি নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রের নাগরিক, নগর রাষ্ট্রের নাগরিক। এখন এই সিভিক শব্দের মাঝে দুইটি শব্দের অর্থ লুকায়িত রয়েছে, দুটি শব্দের অর্থ লুকায়িত রয়েছে। তাহলে আমরা সিভিক্স বলতে বুঝবো নগর রাষ্ট্রের নাগরিক। এই সিভিস প্লাস সিভিটাস এই দুটি শব্দের সমন্বিত রূপ হচ্ছে কি সিভিক্স। আচ্ছা, এখন তাইলে একটু যদি আমরা সিভিক্স শব্দটি বিশ্লেষণাত্মক বক্তব্য বলতে চাই, তাহলে হবে কি নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের আচার আচরণ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে কি বলা হবে? সিভিক্স বলা হয়। নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের আচার আচরণ, কার্যাবলী ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে কি বলা হবে? সিভিক্স বলা। আচ্ছা, এখন নগর রাষ্ট্রের কথা কেন আসে? নগর রাষ্ট্রের কথা আসলে এই জন্যে সভ্যতার ক্রম বিকাশ যুগে কোনো ধরনের জাতি রাষ্ট্র কিংবা আধুনিক রাষ্ট্র ছিল না। বড় বড় এই যে ব্যাপক আকারের যে রাষ্ট্রীয় সিস্টেমের কোনো ব্যবস্থা ছিল না। তৎকালীন আমলে নগর কেন্দ্রিক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গঠিত হতো। যেখানে নগর সৃষ্টি সেখানে সেই নগরটাকে নিয়ে একটি রাষ্ট্রের সৃষ্টি। আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে বলতে পারি যে গ্রিসের অ্যাথেন্স একটি শহর ছিল। অ্যাথেন্স কেন্দ্রিক একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে। আবার স্পার্টা একটি শহর ছিল। স্পার্টায় সেই শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় স্পার্টা রাষ্ট্র, অ্যাথেন্স রাষ্ট্র।
সেখান থেকে ধীরে 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 সভ্যতার ক্রম বিকাশ যখন ঘটল, তখন জাতি রাষ্ট্র বা আধুনিক রাষ্ট্রের ধারণা সৃষ্টি হলো। এখন বিশ্বব্যাপী প্রায় জাতি রাষ্ট্র বা আধুনিক রাষ্ট্রের অস্তিত্ব বিদ্যমান। সিটি স্টেট বা নগর রাষ্ট্র বলতে খুব মুষ্টিমেয় কয়েকটি অস্তিত্ব পাওয়া যায়, যেমন তোমার ভ্যাটিকান সিটি, সিঙ্গাপুর সিটি, কুয়েত সিটি। এই মুসলিমের কয়েকটি রাষ্ট্রে কেবল সিটি স্টেট বা নগর রাষ্ট্রের অস্তিত্ব বর্তমানে আছে, বাকি সব হচ্ছে জাতি রাষ্ট্র। আচ্ছা, এই হচ্ছে তোমার নগর রাষ্ট্রের ধারণা। এই নগর রাষ্ট্র যেহেতু পূর্বে নগর রাষ্ট্রের অস্তিত্ব ছিল, নগর রাষ্ট্রের ব্যবস্থা ছিল, সেহেতু নগর রাষ্ট্রের পৌরনীতি প্রথমে নগর রাষ্ট্র নিয়েই আলোচনা করেছে। পৌরনীতিটা নগর রাষ্ট্র কেন্দ্রিক আলোচনা করেছে। এই জন্য পৌরনীতি শব্দের মাঝেই, সিভিক শব্দের মাঝেই নগর রাষ্ট্রের কথাটি রয়েছে। সিভিক্স হচ্ছে নগর রাষ্ট্রের নাগরিকদের আচার আচরণ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে সিভিক বলা হয়। কিন্তু বর্তমানে তো নগর রাষ্ট্র নেই। তাইলে এখন কি হবে? এখন সেটাকে ভিন্ন রূপে সংজ্ঞায়িত করা হয়। এখন বর্তমানে রাষ্ট্র দার্শনিকরা সেটাকে সংজ্ঞায়িত করেছেন এভাবে। আমি তোমাদেরকে আলোকপাত করি। বিশিষ্ট রাষ্ট্র দার্শনিক E.M. হোয়াইট বলেছেন যে civics is that branch of human knowledge which deals with everything relating to a citizen, past, present and future, local, national and human. E.M. হোয়াইট বলেছেন যে পৌরনীতি হচ্ছে মানব জ্ঞানের সেই শাখা, যেই শাখা নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, মানবতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা। তাহলে তিনি কিন্তু এখানে জাতি রাষ্ট্রের নাগরিকদের নিয়ে ধারণা দিয়েছেন। এখানে তিনি নগর রাষ্ট্রের নাগরিকদের ধারণা দেন। তাহলে E.M. হোয়াইট যে সংজ্ঞাটি দিয়েছেন, তিনি জাতি রাষ্ট্রের নাগরিকদের জীবনযাত্রা, জীবন প্রণালী, আচার আচরণ নিয়ে তিনি ধারণা দিয়েছেন। আচ্ছা, এরপরে ফ্রেডরিক জেমস গোল্ড আরেকজন রাষ্ট্র দার্শনিক, তিনি বলেছেন civics is the study of institution, habits and spirits of means of which a man or woman may fulfill the duties and receive the benefits of membership in political community. ফ্রেডরিক জেমস গোল্ড বলছেন যে পৌরনীতি হচ্ছে অধ্যয়ন শাস্ত্র, বিভিন্ন প্রতিষ্ঠান, অভ্যাস এবং চেতনা, যার মাধ্যমে একজন নারী অথবা পুরুষ তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জানতে পারবে এবং রাজনৈতিক সমাজের একজন সদস্য হিসাবে তার সুযোগ সুবিধা এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে পারে। এই হচ্ছে ফ্রেডরিক জেমস গোল্ডের সংজ্ঞা। আরো অনেক রাষ্ট্র দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমি তোমাদেরকে এতটুকু সংজ্ঞা আপাতত দিচ্ছি না। তোমরা দুটি সংজ্ঞা ভালো করে শিখবে এবং এই দুটি সংজ্ঞা থেকে যে কোনো একটি সংজ্ঞা হয়তো তোমাদের
জ্ঞানমূলক প্রশ্নে আসতেও পারে। এই জন্য তোমাদেরকে এই হুবহু সংখ্যাগুলো তোমাদের শিখতে হবে। আমি পরবর্তীতে আরও ব্যাপক আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। আজকে আমার ক্লাসকে আর দীর্ঘায়িত করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং ভালোভাবে লেখাপড়া করে নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করো। এই বলে আজকে অনলাইন ক্লাস আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে।